আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদেরকে বিশ্বাস করে দীর্ঘদিন রাজপথে ছিলেন, আমাদের সঙ্গে সারা বাংলাদেশের মানুষের দাবি নিয়ে আপনারা জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ছিলেন। এই জন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সারা বাংলাদেশের মানুষ লাইভটি যারা শুনছেন একটু কমেন্ট করবেন, আমি তাহলে বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন। নাজমুল হাসান জনি ভাই লিখছেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমি সবাইকে জয়েন হওয়ার জন্য অনুরোধ করছি। আজকে শুধু খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আজকে আপনাদের মাঝে লাইভে এসে উপস্থিত হয়েছি, যার কারণে আমি সবাইকে এই লাইভে দ্রুত জয়েন হওয়ার জন্য অনুরোধ করছি। রাকিব ভাই ধন্যবাদ, শুনতে পাচ্ছেন। নাজমুল হাসান জনি ভাই ধন্যবাদ, লাকি আপা ধন্যবাদ, মেঘের রাজ্য আকাশ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফায়ার সার্ভিস থেকে দেখছেন মেহেদি ভাই, তরুণ নেতা, ধন্যবাদ আপনাকে। অবশ্য ধন্যবাদ শুধুমাত্র ফায়ার সার্ভিসের আপনাকে না, ফায়ার সার্ভিসের সকলকে ধন্যবাদ জানাই। আমাদের বিশেষভাবে সুলতান ভাই সহ যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই। রবিন ভাই, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই। শরীফ খান, আলী ইমরান খান লিখছেন, ভাই কেমন আছেন? ভাই ভালো আছেন? আপডেট আছে ভাই? আপডেট তো বলবেন নেতারা ভাই, আমি তো নেতা না, আমি সাধারণ একজন ভুক্তভোগী সহযোদ্ধা। তো আসলে প্রথমত আমি আপডেটের চেয়ে বেশি দুঃখ এবং প্রতিবাদ জানাই, নিন্দা জানাই যে সারা বাংলাদেশের অগণিত হাজার হাজার এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমাদের ঈদের বেতন ছাড়া আমাদের ঈদ করতে হবে। 95% মুসলমানের দেশ এই বাংলাদেশে আমাদের ঈদের বোনাস তো নাই। তারপর আমার হাজার হাজার ভাই ও বোনদের চাকরি নাই, তার মধ্য দিয়ে বকেয়া বেতন পরিশোধ না করায় সব কিছু ছাড়া আমার এই সহযোদ্ধা ভাই বোনদের ঈদ করতে হবে, যেটা খুবই অমানবিক। আমাদের রাজপথের এত আন্দোলনের পরেও আজ যদি আমাদের বিনা বেতনে বিনা বোনাসে যদি আমাদের ঈদ করতে হয়, এর চেয়ে বৈষম্য পৃথিবীতে আর হতে পারে না। আমার মনে হয় না এমন কোনো দেশ আছে যে দেশের আমাদের এই দেশে না আছে শ্রমিকের মূল্যায়ন, না আছে কর্মচারীর মূল্যায়ন। আমাদেরকে না দিয়েছে শ্রমিকের অধিকার, না দিয়েছে কর্মচারীর অধিকার। আমরা অধিকার বঞ্চিত, আমরা বেতন থেকে বঞ্চিত, আমরা ভাতা থেকে বঞ্চিত। আমাদের লাঞ্ছনা বঞ্চনার শেষ নেই। ঠিক এমন একটি সময় এসে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের পথ পাড়ি দেওয়ার পর
আমরা আমাদের যখন সুযোগ এসেছে সামনে, আমাদের এই দুঃখ দুর্দশা নিরসন করার, ঠিক সেই সময় এসে কিছু অসাধু মানুষ যাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশের সকল কর্মচারীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন, আমি আজকে সেই মানুষগুলোর চেহারার উন্মোচন আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। হয়তোবা বলবেন, হয়তোবা না, এটা বলাটাই স্বাভাবিক, বলতেই পারেন, এটা বলা অযৌক্তিক কিছু না যে আপনিও তো এই মানুষগুলোর সঙ্গেই ছিলেন, আপনারাও তো আছেন। আমি যেভাবে আছি আপনারাও ঠিক সেইভাবে আছেন। প্রথমে শুরু করলাম একটি মানুষ যার উপর থেকে মানুষটাকে চেনা যায় না, যে মানুষের কথার ভুলঝুরি, মিথ্যা আশ্বাসের ভুলঝুরি দিয়ে সারা বাংলাদেশের মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে আন্দোলনের যে ব্রেক, যে আকাঙ্ক্ষা, যে শক্তি, সেই শক্তি থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে, যে দাবি, সেই দাবি থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। আমি সেই মানুষটিকে আপনাদের মাঝে আজকে পরিচিত করিয়ে দিব প্রমাণ সহকারে। তিনি আর কেউ নয়, আমাদের খুব চেনা, খুবই কাছের, খুবই প্রিয় এবং সকলের লিডার, আপনারা আমরা যাকে লিডার মানি, সেই মানুষটি। হয়তো বা আজকে এই দুঃসাহস নিয়ে কেউ হয়তো সামনে বলতে পারবেন না, কিন্তু আমি আমার জায়গা থেকে, আমি জানি আপনারা সবাই আমাকে গালি দেন, আমার কোনো দুঃখ নাই, আপনাদের গালি বকা খেয়েও আমি আজকে শুনতে রাজি আছি। তারপরেও আমি অন্তত নিজের জায়গা থেকে বুঝবো যে না, আমি একা হলেও সেটার প্রতিবাদ করেছি। তিনি আর কেউ নন, তিনি আপনার আমাদের প্রিয় রফিকুল ইসলাম রফিক ভাই। কে এই রফিক? কোথা থেকে তার উত্থান? 2020-21 সালের অর্থ বছরের সময়, যখন সংগঠনের শুরু লগ্নের পরেই, সংগঠন একটা ধাপ চলে যাওয়ার পরে, যখন নতুন করে আবার মান্নান বিশ্বাসের মাধ্যমে একটি সংগঠনের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ থেকে যখন স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদে আমরা ডাইভার্ট করি, এটার অল্প কিছুদিনের মধ্যেই সিরাজগঞ্জ থেকে একটি ফোন আসে, যে ফোন থেকে বলা হয় তারা একটি জেলা কমিটি চান, যে জেলা কমিটিতে তারা প্রায় 100 জন জনবল নিয়ে তারা সম্মেলন করবেন, যেটা আমাদের কাছে অবিশ্বাস্য ছিল। ঠিক সেই সময় ক্লান্তি লগ্নে শুরুর পর্যায়ে এমন একটি কথায় আমরা আশা এবং উৎসাহিত হয়ে আমরা সিরাজগঞ্জে যে আমরা একটি সম্মেলনের মধ্য দিয়ে, তাদের চয়েসের মধ্য দিয়ে আমরা কমিটি করে আসি। খুব ভালোই চলছিল। মাঝখানে অনেক সমস্যা, যে সমস্যাগুলো সাধারণত থাকে, সব সংগঠনেই থাকে, এমন সমস্যা টুকিটাকি ছিল যেগুলো আমরা সকলেই মেনে নিয়েছি। সমস্যা এসে মাঝখানে দাঁড়ালো কোথায়? 31/5/2024 যেদিন ছিল প্রেস ক্লাবের সামনে সরকারি কর্মচারীদের একটি মানববন্ধন, যেখানে যে সংগঠন আমাদের একটা নেচার বলেন বা স্বভাব বলেন ছিল যে আমরা বাংলাদেশের যে সকল সংগঠন আছে A to Z, যারাই আমাদের পক্ষ নিয়ে কথা বলবে আমরা তাদের কাছে যাব, তারা যদি আমাদের দাওয়াত দেন আমরা অবশ্যই তাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করব। সেটা আমাদের সংগঠনের সকলকে নিয়ে।
ঠিক সেই সময় আমাদের সংগঠনের সভাপতি ছিলেন যারা মামুর রহমান আনিস এবং সাধারণ সম্পাদক ছিলেন এম জীবন ভাই সহ কার্যনির্বাহী কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়া তিনি সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করেন এবং সেই প্রোগ্রামে উপস্থিত ছিলেন যারা রফিকুল ইসলাম, মুকুল চন্দ্র দেবনাথ, এভিডেন্স আছে, এবং আলিমরান মোল্লা ভাই, যারা আমার খুবই প্রিয়। তাদের সাথে আমার ব্যক্তি কোনো দ্বন্দ্ব নাই। সেই প্রোগ্রামে যে তিনি ডিবিডিসি একটি বক্তব্য দেন, এই বক্তব্যের মধ্য দিয়েই তার নেতৃত্ব দেওয়ার একটি লোভ বলেন, আক্রোশ বলেন জেগেছিল। তারপর থেকেই সে শুরু করেন নানান ধরনের ষড়যন্ত্র, কোন্দল। সেই কোন্দলটি অনেক দিনেই তিনি করতে পারেন নাই। মাঝখানে দীর্ঘদিন ধরে এই সংগঠন একবারে ঝিমিয়েছিল। ঝিমিয়ে থাকার পরে আবারও পূর্ণ উদ্ধার হলো কখন থেকে? আপনার লাইভে আছেন 164 জন, মুকুলদাদা দেখছেন, আরো যারা আছেন তারা দেখছেন, যারা জানেন তারা হয়তো সবাই জেনে থাকবেন। 7ই জুন 2024 পঙ্গু হাসপাতালের আমাদের এক সহযোদ্ধা আলমগীর নামে একটি ছেলে, নরসিংদী বাড়ি, উনি আমাকে ফোন দিয়ে বলেছিলেন, ভাই একটি আলোচনা দরকার, আপনারা আসেন, আমরা সেখানে উপস্থিত থাকব। আমরা সেখানে কথা বলে আমরা নিটোরে আমরা গেলাম। সেখানে উপস্থিত ছিলেন আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক রবি সহ অনেকেই উপস্থিত ছিলেন। ওইখানে 150 থেকে 200 জনবলের মধ্যে আমরা কথা বলার পরে আমাদের সংগঠন পুনরতে আবারও উজ্জীবিত হওয়ার পর এর মধ্য দিয়ে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে 6ই আগস্ট, 7ই আগস্ট, 8ই আগস্ট রফিক সাহেব আমাকে ফোন দেন। যখন দেখা যায় আনসার এবং গ্রাম পুলিশের আন্দোলনের একটি সুফলের বার্তা এবং সুবাতাস দেখা যাচ্ছে, তখন এটা উদ্যোগটা ছিল সর্বপ্রথম রফিক ভাইয়ের উদ্যোগ ছিল। আমাকে ফোন করার পরে আমি এবং রফিক ভাই দুজনে মিলেই প্ল্যানিং করলাম। করার পরে আলোচনা করে সরোয়ার্দী মেডিকেলে 10/8/24 প্রথম আমরা মিটিং ডাকলাম, যেখানে উপস্থিত ছিলেন নিটোরের আমার অনেক ভাইয়েরা উপস্থিত ছিলেন। আমার কাছে লিস্ট আছে, এই লিস্টে সকলে উপস্থিত ছিলেন এবং সেখানে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক মুকুল ভাই, বিলাল ভাই, খলিল ভাই সহ আমাদের রফিক ভাই সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এখানে সঞ্চালনার দায়িত্ব ছিলেন রফিক ভাই। সঞ্চালনার মধ্য দিয়ে দীর্ঘদিনের একটি কমিটি তিনি প্রকাশ্যে আনঅফিসিয়াল, অসাংগঠনিকভাবে সংগঠন প্রক্রিয়া আলোচনা ছাড়াই তিনি সেই সংগঠনকে সেই সংগঠনকে তিনি বিলুপ্ত ঘোষণা করলেন। তৎকালীন সময় আমি ছিলাম যুগ্ম সাধারণ সম্পাদক 1, তিনি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক 2। আমার কথা যদি একটাও মিথ্যা হয়, আমি যাদের নাম বললাম আপনারা তাদের কাছে প্রশ্ন করবেন। তিনি স্পষ্ট করে সেই কমিটিকে সেখানে বিলুপ্ত ঘোষণা করলেন। আমার যখন বক্তব্য দেওয়ার সময় আসলো, আমি তখন আমার বক্তব্য এখনো আপনার নেটে আছে, এই পেজগুলোতে আছে, আপনারা চাইলে আমি সেই বক্তব্য দিতে পারবো। সেখানে স্পষ্ট করে, আমি লাইভটা ছোট করবো, বড় করবো না, সেখানে স্পষ্ট করে বললাম কোনো অসাংগঠনিক প্রক্রিয়ায় কোনো সংগঠন বিলুপ্ত ঘোষণা হবে না। সংগঠন যদি বিলুপ্ত করতে হয়, সকল কিছু সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংগঠন বিলুপ্ত ঘোষণা এবং সংগঠন পুনর্নির্ধারণ
পূর্ণ গঠন করতে হবে এবং সেই বক্তব্য আপনারা যারা ছিলেন উপস্থিত আপনারা জানেন। পরবর্তীতে 10 তারিখের পরে 10 আগস্টের পর ওইখানে বসে আমরা আলোচনা করলাম 17ই আগস্ট আমরা আন্দোলন করব। 16ই আগস্ট আমরা আবারও নিটোরে একটি মিটিং করলাম, যেটা ছিল একদিন আগের বাস্তবায়ন করার জন্য। ওই মিটিংয়ের পরে আমরা 17ই আগস্টের আন্দোলন করলাম। আপনারা সবই জানেন, যখন প্রধান উপদেষ্টার বাসভবনে গেলাম, যাওয়ার পরে মাঝখানের কথাগুলো বলছি না, আপনারা সবাই জানেন, উপস্থিত ছিলেন, যে বার্তাটি এসেছিল আপনারা জানলে হতবাক হবেন। আপনারা জানলে হয়তো আজকে আমি অনেক বক্তব্যে বলেছি, এখানে যারা আছেন সবাই জানেন। কোর্ট রফিক সাহেবের কথা ছিল, প্রধান উপদেষ্টা বলেছেন আজকের পর থেকে আপনাদের আর কারো চাকরি যাবে না। নাম্বার 2, আজকের পর থেকে বাংলাদেশে আর আউটসোর্সিং প্রথা থাকবে না। পর্যায়ক্রমে সকলকে স্থায়ীকরণ করে নেওয়া হবে। আমরা আলহামদুলিল্লাহ বলে মাঠ ছেড়ে, ঠিক কোন সময় আমরা মাঠ ছেড়েছি আপনারা ভালো জানেন। আমরা মাঠ ছেড়ে আমরা যার যার ঘরে ফিরে গেলাম। আলহামদুলিল্লাহ বলে 15 দিনের মধ্যে আমাদের দাবি আদায় হয়ে যাবে। আমরা বাস্তবায়ন দেখতে না পেয়ে আমরা আবারও আলোচনায় বসলাম। আলোচনা বসে নেই, তারপর আরো অনেক কিছু কাজ করেছি। সেই কাজগুলো আপনাদের অন্য একটা লাইভে বলবো। 19 তারিখের পরে এই হচ্ছে প্রথম প্রতারণা করলেন কোর্ট। প্রথম প্রতারণা করলেন যে আমরা আলহামদুলিল্লাহ বলে চলে গেলাম। আনিস ভাই যেগুলো করেছে এগুলো তো করেছে সবাই জানেন, কিন্তু যেটা রফিক ভাই করেছে সেটা কেউ জানেন না, সেটা আজকে জানেন। এর পরবর্তীতে তিনি আরেকটি যে কাজ করলেন, 24 তারিখ যেদিন ছিল শ্রম কমিশনে সকল আউটসোর্সিং কর্মচারীদের, না এর আগে আর একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে আমাদের 19 তারিখের আগে গোল টেবিল বৈঠক। যে বৈঠকে তার কোনো সম্পৃক্ততা ছিল না, তার কোনো সহযোগিতা ছিল না। তিনি আমাদেরকে এর থেকে ডাইভার্ট করে তিনি ব্যক্তিগতভাবে আমাদের সংগঠনের কারোর সাথে কোনো আলোচনা না করে, আমি যদি মিথ্যা বলি তাহলে আপনারা বলবেন, তিনি সংগঠনের কারোর সাথে আলোচনা না করে তিনি পেট্রো বাংলার আলাদা একটি সংগঠন করেন এবং সেই সংগঠনের সাংবাদিক সম্মেলনও করেছেন, প্রমাণ সহ আছে, আপনারা জানেন সবাই। যেটা ছিল সম্পূর্ণ অসাংগঠনিক, আমাদের সাথে আলোচনা ছাড়া, সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সাথে আলোচনা ছাড়া তিনি আর একটা ইউনিট কমিটি করলেন, যেই সংগঠনের যে পেট্রো বাংলার সকলেই এই কেন্দ্রীয় কমিটির সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন প্রায় 10 থেকে 12 থেকে 15 জন। একটু নেটের সমস্যা থাকার কারণে আমি করতে পারি নাই, যার কারণে সংগঠনে একটি বিভাজন তৈরি হয়। এই তৈরি হওয়ার পরে আমরা ভালোভাবেই সুন্দরভাবে আমরা গোল টেবিল বৈঠক শেষ করলাম। শেষ করার পর 19 অক্টোবরের আন্দোলন আপনারা জানেন, সেটা শেষ করলাম। শেষ করার পরে স্পষ্ট করে বলছি, কিছু অদক্ষতা এবং কিছু অযোগ্যতার কারণে আমরা আনিস ভাইদের যে কিছু মিথ্যাচার ছিল, যার কারণে আমরা ডিভাইডেড হয়ে আলাদা একটা সংগঠন করি নাই, একটা গ্রুপ করেছিলাম কাজ করার জন্য রাজপথে। সেখানে সকলেরই কথা ছিল, সেখানে কেউই পদ পদবীর জন্য কোনো লড়াই করবে না। আমরা শুধুমাত্র একটি গ্রুপ, একটি ব্যানারের কাজ করার জন্য তৈরি করে আমরা কাজ করব। তিনি প্রথম বেইমানি কোথায় করলেন, আপনার কথাগুলো কোট করবেন। 24 তারিখ যখন আমরা শ্রম ভবনে
শ্রম সংস্কার কমিশনের মিটিংয়ে ছিলাম, সেখানে আলোচনা করার কথা ছিল সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং কর্মচারীদেরকে নিয়ে, নট পেট্রো বাংলা কোর্ট। সেই স্মারকলিপি ছিল সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীদেরকে নিয়ে। সেই স্মারকলিপির সাথে আলাদা একটি বই ওই সংস্কার কমিশনে সেদিন দিয়েছিলেন, তিনি হচ্ছেন রফিক ভাই। সেই পেট্রো বাংলার যে বইটি তিনি দিয়েছিলেন, সে বইটি আমার কাছে আছে। আপনারা চাইলে আমি প্রমাণ সহকারে দিতে পারবো। আমার প্রশ্ন, আপনি যদি সারা বাংলাদেশের কর্মচারীদের জন্য কাজ করতে যান, তাহলে ওই সংস্কার কমিশনে শুধুমাত্র পেট্রো বাংলার বই আপনি কেন দিলেন? তাহলে কি আপনি শুধুমাত্র আপনার পেট্রো বাংলাকে শুধু আপনি সামনে রেখেছেন, ব্যবহার করেছেন পেট্রো বাংলার নাম, যাতে করে পেট্রো বাংলার সহযোদ্ধারা আপনার বিরুদ্ধে কথা না বলে? কারণ আপনি তাদেরকে দেখাইছেন যে কোনোভাবে হোক পেট্রো বাংলার সামনে থাকবে। এটার প্রতিবাদ যখন আমি করলাম, পরবর্তীতে আমরা যারা একসঙ্গে ছিলাম তাদের সকলের কথার পরিপ্রেক্ষিতে, তাদের বাধার কারণে ঝামেলা সৃষ্টি হবে বিধায় আমাকে আর এই কথার উত্তর আমাকে বলতে দেওয়া হয় নাই। তবে আমি এই কথাটা স্পষ্ট করে বলেছিলাম, পেট্রো বাংলার সাধারণ সম্পাদক নাসির ভাই, পাভেল ভাই সহ কয়েকজনকে আমি বলেছি, আপনারা আমাদের সাথে বেইমানি করেছেন। স্পষ্ট কথা। পরবর্তীতে সেমিনারে যে ঝামেলাটা হলো তার সঙ্গে আমার, সেমিনারেতে তিনি দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের নাম ব্যানারে লিখতে চান না এবং কোথাও দিতে চান না, যেটা নিয়ে তার সঙ্গে আমার বিরোধ হয় এবং সহ আরো কয়েকজনের সঙ্গে আমার বিরোধ হয়। সেটাতে অবশ্য খুব সাপোর্ট করেছিলেন, দৈনিক মজুরিভিত্তিকের নাম থাকবে। তাকে আমি ধন্যবাদ জানাই। সাধারণ কর্মচারীদের জন্য যারা প্রতিবাদ করেছেন, উত্তম দাদা, আমাদের সোহেল ভাই, এই দুজন ব্যক্তি খুবই প্রতিবাদ করেছেন। কেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের নাম রাখবেন না? তাহলে কি আপনারা তাদের সাথে বেইমানি করছেন? তাদেরকে আন্দোলনে নিচ্ছেন, অথচ দাবি দেওয়ার জায়গায় আপনি তাদের নাম রাখবেন না। প্রতিবাদের পরবর্তীতে সেই নামটি রাখা হলেও একটি কর্নারে ছোট্ট করে রাখা আছে, যেটা চাইলে আপনাদের প্রমাণ সহকারে দিতে পারবো। 10 লাস্ট আমরা যেদিন এই যে আন্দোলনের বিষয়, যে দাবি দাবা নিয়ে কাজ করি, এই কাজের মধ্য দিয়ে তার প্রস্তাব ছিল এক দফা দাবি। যে দাবিটি হচ্ছে শুধু এক দফা দাবি, ঠিকাদার বাতিল। আমার কথা ছিল, যেহেতু আমরা এই কয়েকটা আন্দোলনে আমরা বলেছি আউটসোর্সিং, দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্প, এই দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী ভাইরা আমাদের সঙ্গে সম্পৃক্তভাবে আন্দোলন করেছেন। আমি নিজেও একজন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী, কিন্তু তিনি কোনোভাবে সেখানে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের নাম রাখতে চান নাই। আমি বলেছিলাম আপনি এইভাবেই লেখেন, এক দফা দাবি, আউটসোর্সিং, ঠিকাদার প্রথা বাতিল, এই 2018 সালের নীতিমালা বাতিল করে, ঠিকাদার কথা বাতিল করে স্ব প্রতিষ্ঠানে আত্মীয়করণ এবং দৈনিক মজুরিভিত্তিক ও প্রকল্প কর্মচারীকে আত্মীয়করণ করতে হবে। এই একটা দাবির পক্ষে আমি ছিলাম, সেটা নিয়ে তার সঙ্গে আমার বিরোধ হয়েছে। লাস্ট ফিনিশিং যে সমস্যা, 22 তারিখের যে আন্দোলন, 22শে ফেব্রুয়ারি যে আন্দোলন, এই আন্দোলনের কর্মবিরতিতে যাওয়া ছিল তার একঘেয়ে এবং একক সিদ্ধান্ত, যেটাতে তিনি করলেও অনেক প্রতিষ্ঠানই করতে পারেন নাই। আবারও যারা করেছেন সেই সকল সহযোদ্ধারা এখন প্রতিনিয়ত চাকরি যাওয়ার আতঙ্ক মাথায় নিয়ে ঘুরছেন। পরবর্তীতে 22 তারিখের যে ঝামেলা তিনি করেছেন একক সিদ্ধান্তে, এবং 27 তারিখে যে অমরণ অনশন, সেই অমরণ অনশনে ওই দিন রাত্রে তিনি উপস্থিত ছিলেন। থাকার পর 28 তারিখ সকাল 10টায় তিনি গিয়েছেন
এর আগে, এর পরে 3 তারিখে তিনি আন্দোলনে আসছেন। আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে, তিনি এই 3 দিন কোথায় ছিলেন? আমি তাকে প্রশ্ন করলে তিনি বলেছিলেন তিনি সিরাজগঞ্জ গেছেন, কিন্তু তিনি সিরাজগঞ্জ যান নাই। আমাকে যখন পেট্রো বাংলার, আমি নাম মেনশন করে বলছি, বক্কার ভাই থেকে শুরু করে আরো সিনিয়র পার্সন যারা আমাকে প্রশ্ন করেছিলেন, আপনারা, আমি আরো কয়েকজন বড় বড় ডিপার্টমেন্টের সহযোদ্ধারা, প্রতিনিধিরা, যে আপনারা আমাদেরকে আন্দোলনে নামিয়ে আমাদের সঙ্গে ছেলে খেলা করে আপনারা কোথায় ছিলেন, কোথায় যান? আমি সেদিন উত্তর দিতে পারিনি। বক্কার ভাইয়ের উত্তরে আমি পরবর্তীতে বললাম, তিনি আসার পরে বলেছিলাম আপনি কোথায় ছিলেন? তিনি আমাকে বললেন সিরাজগঞ্জ গেছেন, কিন্তু তিনি সিরাজগঞ্জ যান নাই। যদিও এটা পার্সোনাল ব্যাপার, বলাটা উচিত না, তবে এটার জন্য আমি আগে থেকে ক্ষমা চাচ্ছি। তিনি ঢাকা শহরে পিবিবির আর একজন প্রতিনিধি, তার সঙ্গে সে নতুন করে বিবাহ আবদ্ধ হয়ে, মানে এই ঢাকা শহরে আর একটা বিয়ে করে, তিনি আমার ওই ভাবিকে নিয়ে যে আমাদেরকে রাজপথে রেখে তিনি হাতির ঝিলে ঘুরেছেন এবং বাসায় বসে কেক কেটেছেন, জন্মদিনের কেক কেটেছেন। আর এদিকে আমার সহযোদ্ধা ভাইয়েরা, যেখানে মানুষ রাস্তার ড্রেনের পাশে প্রস্রাব করেন, সেখানে মাথা দিয়ে রোজা থেকে আন্দোলনে অবস্থান করেছেন। আর তিনি ছিলেন তার কেক কাটা এবং অন্য অন্য প্রসঙ্গ নিয়ে ব্যস্ত। এবার অনেকজন এখানে লিখছেন ঠিকাদারের বিষয়, তিনি ঠিকাদার কিনা, তিনি ঠিকাদার। হ্যাঁ, তিনি 2023 সালের তিনি সহ কয়েকজন ঠিকাদারের সঙ্গে জড়িত ছিলেন। যেই ঠিকাদারের সঙ্গে জড়িত থাকার কারণে সিরাজগঞ্জ জেলা কমিটির মধ্যে একটি বড় ধরনের ঝামেলা সৃষ্টি হয়। সেই ঝামেলা নিরসনের জন্য এবং প্রতিষ্ঠানের ভিত্তিক আলোচনার জন্য আমি সভাপতি আনিস ভাই, জীবন ভাই, মজিবুর ভাই, শামীম ভাই, হাবিল ভাই, সেলিম ভাই সহ আমরা সিরাজগঞ্জে গিয়েছিলাম। সিরাজগঞ্জে যে সেই সমস্যা, ভাই আমি এর জন্য আগেই ক্ষমা চাইছি, কারো পার্সোনাল বিষয়ে আমি বলতে চাই নাই, কিন্তু আন্দোলনের স্বার্থে এবং কর্মচারীদের স্বার্থে সেটা বলেছি। সেই সমস্যার জন্য আমরা গিয়েছিলাম এবং সেই সমস্যা তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সেই দিন সভাপতি, সাধারণ সম্পাদক সমাধান করে আসছিলেন। আমার কাছে এখন পর্যন্ত যে তথ্য আছেন, তিনি 5ই আগস্টের পর আল আরাফা একটি ঠিকাদার প্রতিষ্ঠানের মেন ঠিকাদার ছিলেন বেলায়েত, মেন ঠিকাদার ছিলেন বেলায়েত হোসেন, বেলায়েত ভাই। ওনার কাছ থেকে কাজ নিয়ে কাজ করেন আমাদের ওনারই শ্রদ্ধাভাজন বড় ভাই সোহাগ। তিনি হচ্ছেন পশ্চিমবাংলা গ্যাসে চাকরি করেন এবং কেন্দ্রীয় কমিটির একজন নেতা ছিলেন, সাথে ছিলেন রফিক ভাই এবং জুয়েল ভাই, শেয়ারে ছিলেন জুয়েল ভাই। যদিও রফিক সাহেবের নাম আমার হাতে কোনো প্রমাণ নেই, আমি তাকে 100% ঠিকাদার সম্বোধন করছি না, তবে এখনো পর্যন্ত যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী তিনি ঠিকাদারের সূত্র পাওয়া যায়। কলেজে তার 65 জন কর্মচারী কাজ করছেন এবং মেডিকেলে 72 জন কর্মচারী কাজ করছেন। মাঝে ঠিক 2 মাস আগে এই ভাগ বাটোয়ারা নিয়ে মেডিকেল কলেজে একটি গ্যাঞ্জামও হয়েছে, আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখবেন। যার সঙ্গে গ্যাঞ্জাম হয়েছেন তার নাম হচ্ছে ওইখানকার স্থানীয় পলিটিক্যাল, তার নাম হচ্ছেন চৌধুরী, যদিও তিনি পলিটিক্যাল পার্সন, চৌধুরী। সেইখানে হাতাহাতিগ্রস্ত হওয়ার পরে তারা মেডিকেলের চিকিৎসাও নিয়েছেন, আপনারা চাইলে খোঁজ নিতে পারেন। কেন ওখানে গিয়েছিলেন, কেন গ্যাঞ্জাম হলো, আপনারা সেটা জানবেন। সেখানে সোহাগ ভাই এবং রফিক ভাই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। পরবর্তীতে
তিনি একজন ওই মেডিকেল কলেজের একজন সহযোদ্ধা, কয়েকজন সহযোদ্ধা মিলে তাকে সেভ করার জন্য তার পক্ষ নিয়ে কথা বললে তারাও আক্রান্ত হন, তারাও আক্রমণের শিকার হন এবং একজনকে চিঠিও প্রদান করা হয়। চিঠি না, ভুল, এটা আমি কারেকশন করছি। যাকে আক্রমণ করা হয় সে একটা চিঠি করে, নোটিশ করে অফিসের মাধ্যমে করলে যে চৌধুরী ভাই আক্রমণ করেন, ওখানে দস্তাবেজি ঝামেলা হয়, তাকে পলিটিক্যালি ভাবে তাকে শোকজ করা হয়। আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখবেন। তিনি একজনকে ওয়ার্ড মাস্টারের যে দায়িত্ব দেন, মানে ওয়ার্ড মাস্টারের চাকরি দিয়েছেন রফিক ভাই, তার নাম হচ্ছে আব্দুর রউফ, মেডিকেল কলেজে, যার মাধ্যমে সকল তথ্য আদান প্রদান করেন। তাকে যে মেডিকেল কলেজে সবচেয়ে বেশি সহযোগিতা করেন প্রশাসনিক, তিনি হচ্ছে কেশিয়ার পদে আছেন, তারই বড় ভাই সোহাগ ভাইয়ের আপন বোন জামাই, অর্থাৎ দুলা ভাই। আমি কিন্তু তথ্য প্রমাণ সহকারে বলছি। সহ আরো যখন আমি 100% প্রমাণ আমি কাগজপাতি পাবো, আমি চেষ্টা করেছি তার সকল কিছুই করার। আমার কাছে অনেক রেকর্ড আছে, কিন্তু এই রেকর্ড আমি মনে করি হয়তোবা তার ব্যক্তিগত শত্রু তারাও বলতে পারে, কিন্তু আমি সর্বোচ্চ প্রমাণ দেওয়ার জন্য আমি যতটুকু প্রমাণ পেয়েছি এটা আপনাদের দিলাম। আর যদি কাগজ কলমে কোনো প্রমাণ পাই সেটাও আমি আপনাদের কাছে পেশ করব। এখন আসেন রফিক ভাইয়ের সঙ্গে আমার কি নিয়ে ঝামেলা। আমাদের দুইটা গ্রুপ ছিল, সংগঠন ছিল একটা, 1 2 3 4, যে যা বলছেন বলতে পারেন, আপনাদের ইচ্ছা। তো ওইখানে একটি সংগঠন করার প্রস্তাব যখন হলো, আমি কিন্তু দেখেছেন, আপনারা জানেন, সর্বোচ্চ চেষ্টা করেছি এই দুইটা গ্রুপকে সর্বোচ্চ এক করার জন্য, এবং আমি বারবার সেটা ব্যর্থও হয়েছি এবং অনেক গালিগালাজও করছি আমি আনিস ভাইকে। আপনারা তো ভাবছেন আমি হয়তো আনিস ভাইয়ের সঙ্গে গেছি, না, আমি এখন একা। সত্যের পথে চলার জন্য বেশি লোকের দরকার হয় না। আমি রফিক ভাইয়ের সঙ্গেও নাই, আনিস ভাইয়ের সঙ্গেও নাই। আন্দোলনের স্বার্থে আমি আছি, আমি কর্মচারীদের সাথে আছি। যে যেখানে যখন ডাকবেন আমি কর্মচারীদের সাথে সেখানে ছুটে যাব। আমি আমার জায়গা থেকে এক চুল বেইমানি এবং অন্যায় যদি করি, আজকে এখানেও আমরা আলোচনা করছি, আমার যদি কোনো ভুল থাকে, আমি তো ফেরেশতা না, ফেরেশতার কোনো দোষ থাকে না, আমি তো মানুষ, আমারও কিছু দোষ আছে, কিছু ভুল আছে, কিন্তু সেগুলো আপনারা ধরিয়ে দিবেন। যদি ক্ষমাযোগ্য হয় ক্ষমা করবেন, যদি অযোগ্য হয় আপনারা সেটা আপনাদের বিচার আপনাদের হাতে দিলাম, সেটার বিচার আপনারা করবেন। যেখানে রফিক ভাই সভাপতি হলেন এবং আমি যখন বলেছিলাম যে যদি সংগঠন একটা করেন, সংগঠনের বিরোধিতা আমি না, কোনো সংগঠনই বিরোধী না, সংগঠন করতেই পারে। আনিস ভাইয়ের সঙ্গে যদি না হয়, দুটো সংগঠন যদি দুই রকমভাবে কাজ করে, আন্দোলনের যদি যাবে একসঙ্গে কাজ করে, এটা অনেক ভালো ব্যাপার। কিন্তু আমি বলেছিলাম একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে আপনি 10-12 জন বসে একটি কমিটি করবেন, যেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না, কিন্তু তারা আমার কথা মানেন নাই। আমি বারবার ব্যর্থ হওয়ার পরেও যখন ফাইনাল ডিসিশনে গেছে, তখন রফিক সাহেবকে সভাপতি প্রস্তাব করলেন এবং এর আগের দিন একটি আহ্বায়ক কমিটির প্রস্তাবনা ছিল। হেরাজাত ভাই সেখানে উপস্থিত ছিলেন, আর অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে আহ্বায়ক করা হলো রফিক ভাইকে এবং সদস্য সচিব করা হলো আমাকে, যেটা আনঅফিসিয়ালি কোনো ডকুমেন্টারি, কোনো মানে নিজস্ব আলোচনা। সেখানে আমি বলেছিলাম যে এটা করলেও সেটা গোপনে করতে হবে, ওপেন ফ্ল্যাশ করা যাবে না, যেহেতু সংগঠন করতে হবে শুধুমাত্র একটু কাজের জন্য, তো এভাবে করা যেতে পারে। এর আগেও আপনারা দেখেছেন তালিকা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু কোনো সভাপতি সাধারণ সম্পাদক ছিল না, সকলেই ছিল শুধু প্রতিনিধি। পরের দিন তিনি এসে তার সমস্যা হচ্ছে যে কোনো মূল্যে, যে কোনো বিনিময়ে তার সভাপতি হতে হবে, একক সিদ্ধান্ত নিতে হবে। তার যে আকাঙ্ক্ষা ছিল, মেন আকাঙ্ক্ষা ছিল এটা, কিন্তু এটা আমি কোনোদিনই বাস্তবায়ন হতে দেই নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। পরবর্তীতে পরের দিন তিনি সভাপতি হলেন। আমাকে যদিও সবাই প্রস্তাব করেছিলেন যে আমাকে হয়তো সেক্রেটারি করবেন না, কিন্তু আমি বলেছিলাম যে
রফিক ভাই যদি সভাপতি হন তাহলে আমি সেক্রেটারি দাবিদার, আমি সেক্রেটারি হতে চাই। যদি রফিক ভাই সহসভাপতি হন বা সহযুগ্ম সাংগঠনিক কিছু হন, আমার সেখানে সদস্য আমি চাই না। যারা যারা আছেন, আমি গ্রুপে মেসেজ করেছিলাম, তাদের পার্সোনাল একটা গ্রুপে, আমি কিন্তু তাদের নাম আকারে বলছি। আমি এটা বলেছি যে যদি রফিক সাহেব সভাপতি হন তাহলে আমি সেক্রেটারি হতে চাই, ক্যান্ডিডেট আমি সেক্রেটারি চাই। কেন চাই? সাধারণ কর্মচারীদের জন্য চাইছি, আমার জন্য না। ভাই আমি 10 মাস বেতন পাই না, আমার নেতৃত্বের একটা চেয়ারের লোভ আমার নাই। আমি 1.5 থেকে 2 লাখ টাকা দিন, আমার সংগঠনের অনেক সিনিয়র ভাই সহ সহকর্মী আমার কাছে টাকা পায়। আমি একটাও মিথ্যা কথা বলছি না, স্পষ্ট কথা বলছি। আমার মধ্যে কোনো রকম এরকম লোভ নেই। যদি লোভ থাকতো অনেক আগে আমাকে সাধারণ সম্পাদক আপনারা সেরেছিলেন। আমি কি কাজ করেছি, কতটুকু কাজ করেছি, এই গ্রুপের পিছনের দিকে আপনারা টানেন, সকল গ্রুপের পিছনের দিকে টানেন, আপনারা আমার কর্মের ফল পাবেন। আজকে হয়তো অনেকজন অনেক রকম কথা আমাকে বলতে পারেন। যাই হোক, ধন্যবাদ। লাস্ট ফিনিশিং, তিনি আমাদের কথা মানেন নাই, আমি তার সঙ্গে বিরোধ করে আমি টোটালি সেই সংগঠনের স্পষ্ট করে বলে দিয়েছি এই ধরনের কোনো সংগঠনে আমি আপনাদের সংগঠনে থাকবো না, এবং কোথাও যদি আমাকে রাখা হয় আমি সেটার দায়ভার নিব না। আমি সকলকে ঐক্যবদ্ধ থেকে এবং চোখ কান খোলা রেখে আপনাদের সামনের আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি, এবং আপনারা যাদেরকেই দেখবেন কথার এবং কাজের সঙ্গে মিল আছে ঠিক তাদের সঙ্গেই আপনারা আন্দোলনে যুক্ত হবেন। আরো কয়েকটা বিষয় আছে, আপনারা দেখবেন যে যখনই দেখবেন যে তিনি সব গ্রুপে চাইলেই পার্সোনাল ভাবে সে লাইভে আসতে পারেন, কিন্তু কখনো তিনি লাইভে ভাবে আসেন না। তিনি লাইভ আসেন আলাদা একটা পেজ ব্যবহার করে, সেই পেজ থেকে এসেই আগে বলেন আমি রফিক বলছি। আপনাকে কি মানুষ চেনে না? আপনার নিজেকে এত জাহির করার কি আছে? কেউ তো বলে না আমি অমুক বলছি তমুক বলছি, আপনাকে সবাই তো চেনে। তাহলে কেন আপনার এত নাম ফুটাতে হবে, যেটা সকলের কাছে পরিপন্থী, সংগঠন পরিপন্থী? সকলে ভালো থাকবেন। ন্যায্য দাবি নিয়ে রাজপথে দাঁড়াবো ইনশাল্লাহ। যদি কেউ নাও থাকেন, আমরা হাতে কোনো 2-4 জন হলেও আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তবে যে মিথ্যা বাণী, যে মিথ্যা কথাগুলো আপনার কর্মচারীর মধ্যে ছড়াচ্ছেন, এগুলা থেকে বিরত থাকবেন। আমরা টেকনিকও বুঝি, প্রতারণাও বুঝি। আমরা কিন্তু ভাই কর্মচারী, কাজ করে খাওয়া মানুষ। আমাদেরকে 9-6 বুঝায়া আপনি আপনার ব্যক্তি জাহির করবেন, কোনো দিনও কোনোভাবে আমরা এটা মেনে নেব না। আপনারা যে ঘুরে ঘুরে কাগজ চান মানুষের কাছে, কাগজ কে চেয়েছে? এইসব ভণ্ডামি বন্ধ করেন, মানুষের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা বন্ধ করেন। যারা এখানে আজে বাজে মন্তব্য করছেন তার পক্ষ হয়ে আমি কয়েকজনের নাম বলছি না, যেহেতু তারা তাদের সাথে আমার ব্যক্তি কোনো সমস্যা নাই। আলাদ ভাই সহ হেরাজাত ভাই যারা অক্লান্ত পরিশ্রম করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সোহেল ভাই, আমি তাদের সাথে আমার ব্যক্তিগত, তারা খুবই ভালো মানুষ এবং খুবই পরিশ্রমী। আমি আপনাদের জন্য দোয়া করি, কারো পাতা ফাঁদে পা দিবেন না। এটা এখন বুঝবেন না, অনেক পরে বুঝবেন। আমাকে হয়তো আপনারা খুঁজে পাবেন না, আমি হয়তো এরকমভাবে আর থাকবো না আপনাদের সাথে, কারণ যেখানে অনৈতিক ব্যাপার বেশি থাকে সেখানে আমি থাকবো না। কিন্তু যারা থাকবেন তারা চোখ কান খোলা রেখে থাকবেন। দেখবেন আপনার কাঁধে বন্দুক রেখে যেন আর একজন গুলি না করতে পারে, আপনার কাঁধে ভর করে যেন আর একজন উঠতে না পারে, এটা মাথায় রাখবেন। আর আমাদের যে এখন বর্তমান যে অবস্থা চলছিল, এই অবস্থার মধ্য দিয়ে উচিত ছিল এই সংগঠনের ঐক্যবদ্ধ হয়ে এই যে ছেলে খেলা করছে আমাদের সাথে মন্ত্রণালয় সচিব মহোদয়রা, আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, শুধু আমাদের আশ্বাসের বাণী দিয়ে যাচ্ছেন। এই আশ্বাসের বাণী আসলে আমাদের পেটে ভাত যায় না।
আমাদের দরকার বাস্তবতা, আমাদের দরকার। ধন্যবাদ জানাই মিজানুর রহমান মিজান ভাইকে। যদি আপনি জানেন মিজান ভাই, আসলে এরকম মানুষ আপনার সব সংগঠনে দু একজন আছে। তো আমাদের এখন তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ যদি আমরা দেখতাম, তাহলে কিন্তু আমাদের এত কর্মচারী ভাই বোনদের চাকরিচ্যুত হয়ে থাকা লাগতো না। এবং আমাদের কিন্তু এখন অনেকজনের দীর্ঘ দিনের বকেয়া বেতন আছে। আমরা এই ঈদে আমাদের বকেয়া বেতন ছাড়া আমাদের কিন্তু ঈদ করতে হবে। ভাই, এটা যে কত বড় দুঃখের, কতটা কষ্টের, যে পরিবারের সঙ্গে আমরা পরিবারকে 10টা টাকা দিতে পারবো না, আমাদের সন্তানকে একটি কাপড় দিতে পারবো না, আমরা ঈদের একটি বাজার করতে পারবো না, ঈদের একটা আনন্দ উপভোগ করতে পারবো না। এটা তো কত বড় কষ্টের। এটা মাত্র শুধুমাত্র সেই ব্যক্তিটিই জানে যিনি এই ঈদের বেতন পাবেন না, যিনি এই বর্তমান সময়ে যার চাকরি নাই, তিনি বুঝবেন না। কারণ তার পেট্রো বাংলার একজন কর্মচারীর চাকরি যাওয়ার ভয় নেই, একজন কর্মচারীর বকেয়া বেতন থাকে না। যার বকেয়া বেতন থাকে না, যার চাকরি যাওয়ার ভয় নেই, তার তো এর প্রতি কোনো মায়া থাকবে না। এই সাধারণ কর্মচারীদের প্রতি তার কোনো কষ্ট বেদনা থাকবে না। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। মায়ের চেয়ে মাসির দরদ বেশি যখন হয়, তখন বুঝতে হবে সমস্যা আছে কোথাও। সবাইকে ধন্যবাদ। আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি, এটার জন্য আজকে আমার কাছে অনেক ভালো লাগছে। আমাকে যদি কেউ গালি দেন, বকা দেন, দিতে পারেন, সেটাতে হবে কি, আমার নিজেকে শুধরিয়ে নেওয়ার একটা সুযোগ হবে। আমাকে যারা গালি দিচ্ছেন, আমি তাহলে বুঝতে পারবো যে আমারও অনেক ভুল আছে। কারণ নিজের দোষ, নিজের ভুলগুলো নিজের চোখে দেখা যায় না, যেটা অন্যের মাধ্যমে দেখা যায়। তবে আজকে আমার খুব কষ্ট হচ্ছে এই কারণে, যখন গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর গিয়েছিলাম, যে মানুষগুলা হাওমাও করে কাঁদছিলেন, যে মানুষগুলাকে কথা দিয়েছিলাম আপনাদের ছেড়ে যাব না, দাবি আদায় না হওয়া পর্যন্ত সরব না, ওই মানুষগুলোর জন্য খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যে তাদের মনে হয় বিশ্বাস দিয়েছিলাম। তবে সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই আন্দোলনটাকে থামিয়ে নেবেন না। এই আন্দোলনটাকে আরো দেগমান করে, আরো শক্তিশালী করে, একজন রফিক, একজন শিশির বাটপাট চিটার হয়ে চলে যাবে। হাজারো হাজারো আমার সহযোদ্ধা ভাইরা আছেন, তারা হাল ধরবেন। তারাই হাল ধরে এই বাংলাদেশের বুক থেকে ঠিকাদারকে বিতাড়িত করবেন। এবং যারা ঠিকাদারের দালালি করছে, যারা ব্যক্তিগত স্বার্থ সংগঠনের মধ্যে যারা হাসিল করতে চায়, তাদেরকে আপনারা বিতাড়িত করবেন। যেই হোক, যদি দেখেন আমার দোষ আছে, আমাকে আপনারা ছাড়বেন না। আমি আমার সেই জায়গা থেকে আমি কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আমি প্রস্তুত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ঠিকাদার বাতিল না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ রাজপথে থাকব। একজন সহযোদ্ধা ভাই হিসাবে আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে, 19 অক্টোবরের পর থেকে আমার কোনো পদ নাই, তারও কোনো পদ নাই, কিন্তু পদ ছাড়াও এতগুলা কাজ আমরা করেছি। আজ কেন এত পদের দরকার? আরো বড় একটা বেইমানি করেছে শ্রম মন্ত্রণালয়ের মিটিংয়ে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের মধ্যে বিভাজন আছে, আমাদের মধ্যে দুইটা গ্রুপ আছে। যাই থাক, একটি পরিবারেও দ্বন্দ্ব থাকে, দুই ভাই ভাইয়ের মধ্যেও দ্বন্দ্ব থাকে। আমরা কি এটা পাড়া মহল্লা বলে বেড়াবো? আমরা পুরো পৃথিবীকে জানাবো, সরকার পক্ষকে জানাবো, আইন সংস্থাকে জানাবো? এটা আমাদের জন্য একটা বড় ক্ষতির কারণ, যে ক্ষতির কারণে আমরা হয়তো আমাদের কাজ অনেক স্লো মোশনে হবে। কারণ আপনাকে দুর্বল করতে হলে আপনার দুর্বল পয়েন্টগুলো দরকার, সেই পয়েন্টগুলো আপনি দিয়ে আসছেন। আমি জানি এতদিন দীর্ঘদিন ধরে কোনো একটি সংগঠন ছিল, দুইটা গ্রুপ ছিল কাজের জন্য। সংগঠন ছিল একটা, গ্রুপ ছিল দুইটা, ক্লিয়ার। এখন
গ্রুপও হলো দুইটা, সংগঠনও হলো দুইটা। ওই সংগঠনে আমার কোনো মন্তব্য নাই। তবে সকলে যদি কর্মচারীদের দাবি নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ আমি আপনাদের সবার সাথে আছি। আর যদি অনৈতিক কাজের সঙ্গে আপনারা থাকেন, মানুষের সঙ্গে যদি প্রতারণা থাকেন, আপনাদের দুই গ্রুপের কোনো গ্রুপের সাথে আমি নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে রাজপথে একজন সহযোদ্ধা হিসেবে। আসসালামু আলাইকুম।